ভ্যানগার্ডের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি। আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে বা বিশ্ব তামাক বিরোধী দিবস এবং তামাক বা এই যে নেশা শব্দটা, এটা আমাদের মানব সভ্যতার ইতিহাসে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত। বা এই যে ক্যান্সারের সাথে এই যে নেশা বা টোব্যাকো, এই শব্দটা কিন্তু পুরোপুরিভাবে ওতপ্রোতভাবে জড়িত বলা যেতেই পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই নেশা বিরোধী যে অভিযান চলছে সে সম্পর্কে আপনি কি বলবেন? এবং তার আগে আপনাদের বলে রাখি যে আজকে আমাদের সাথে স্টুডিওতে পেয়ে গেছি ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অরূপ রায় বর্মনকে। তো যে আজকে যে নো টোব্যাকো ডে, সেটা হচ্ছে কি বিশ্ব তামাক বিরোধী দিবস, আমরা বাংলায় বলতে পারি ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে যে প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, সেটা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রোগ্রাম, এবং সারা বিশ্বে তারা আহ্বান করেন যে এই দিনটিতে তামাক বিরোধী অভিযান শুরু করতে এবং এই দিনটিকে ঘিরে সমস্ত পরিকল্পনা রাখতে, যাতে সারা বছর তামাকের ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখছেন যে তামাক ব্যবহারের ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রধান যেগুলো হচ্ছে সমস্যা, তার মধ্যে হচ্ছে নানা রোগের সৃষ্টি হচ্ছে। এছাড়াও অনেকগুলো সমস্যা রয়েছে, যেমন টাকা পয়সার সমস্যা, নেশা করার ফলে অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো আসছে। কিন্তু মূলত স্বাস্থ্যের যে দিকটা, সেটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে তামাক ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্য বিপন্ন হয়ে পড়ছে। তো এই জন্য প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করে, একটা করে লক্ষ্য বা থিম, মূল একটা বিষয় তারা চয়ন করেন, একটা নির্ণয় করেন, সেই বিষয়টাকে ঘিরে অনুষ্ঠান করার জন্য সবাইকে অনুরোধ করেন। তো স্বাভাবিকভাবে এবছরও একটা বিষয় নির্বাচিত করা হয়েছে। এবছর নির্বাচিত করা হয়েছে যে যুব সম্প্রদায় যেভাবে নেশার কবলে যাচ্ছে, তামাকের নেশার কবলে যাচ্ছে, সেই থেকে তাদেরকে রক্ষা করার জন্য আহ্বান করা হচ্ছে। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে যুব সম্প্রদায় সম্বন্ধে যে WHO যেটা বলতে চাইছে যে তারাই আমাদের স্ট্রেংথ এবং তারাই আমাদের দুর্বলতা। কারণ এই বয়সে আমাদের হয় কি, আমাদের কাজ করার প্রবণতা অনেক বেশি থাকে, শক্তি অনেক বেশি থাকে, এবং নো ওয়ার্ক নো মিস্টেক, এবং কাজ করতে গেলে কোনো সময় সাফল্য আসবে, কোনো সময় আসবে না। তো কিন্তু যুব অবস্থায় আমাদের কি হয়, সে সময় আমরা সাফল্যটাকে যত আনন্দের সঙ্গে নিই, অনেক সময় হয়তো এরকম হতে পারে যে এটা আমরা সাকসেসফুল হলাম না, আমরা নৈরাশ্যে ভুগি। অথবা আমরা যখন সফল হয়ে পড়ি তখন আমাদের একটা ব্যাপার থাকে, মনের মধ্যে একটা চিন্তা আসে যে এখন আমরা সেলিব্রেট করব। তারপরে হয় কি, যারা খুব ঘন ঘন সফল হচ্ছে তারা হয়তো একটা গ্রুপে আসছে, একটা দলগতভাবে তারা থাকছে। তো দলগতভাবে তারা যখন আনন্দ করতে চাইছে তখন তারা ভাবে আর একটু বাড়তি আনন্দের লোভ। তো ওইভাবে একটা সম্ভাবনা থাকে যে মানুষের নেশা শুরু করে, নেশার একটা প্রবণতা শুরু হয়। কিন্তু শুধু যে তাই হচ্ছে তা নয়, WHO এবার বিশেষভাবে বলছে যে যুব সম্প্রদায়কে প্রলোভন দেখানোর জন্য তামাকের যে কোম্পানিগুলো, তারা বলছে সারা বিশ্বে তারা নানা টেকনিক অবলম্বন করছে। সে যে টেকনিকগুলির মধ্যে কি কি রয়েছে, তারা WHO এবার বলেছেন যে মূল যে সম্ভাষণটা, ওইখানে WHO বলেছেন তারা যেমন বর্ণ গন্ধের পরিবর্তন করছেন, প্যাকেটের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়েছে, যেটা অ্যাট্রাকটিভ একটা গন্ধ যাতে থাকে, সুগন্ধ। তারা বলছেন প্যাকেটের রং মোড়কগুলো একটু আকর্ষণীয় করছেন আরো বেশি। তারপরে তারা একটা বাজারে কনসেপশন চালু করার চেষ্টা করছেন যে কম ক্ষতি করে সেরকম তামাক আমরা বাজারজাত করছি, তারা বলছে। তারপরে বলছে তারা কম যে সেলিব্রিটিরা যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে নানাভাবে এর সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন, যাতে মানুষের মাথায়, বিশেষত যুব সম্প্রদায়ের মাথায় আসে যে হ্যাঁ, উনি যখন ধূম্রপান করছেন বা পক্ষে সওয়াল করছেন, আমিও সেটা ফলো করব। তো এইভাবে WHO বলছে যে তারা নানাভাবে যুব সম্প্রদায়কে প্রলুব্ধ করছে। সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান হচ্ছে যে আমাদের যুব সম্প্রদায়কে সেই প্রলোভন থেকে বাঁচাতে হবে, পাশাপাশি সমস্ত সমাজকে রক্ষা করতে হবে। যেসব কাল্পনিক কাহিনী বাজারে চালু করা আছে তামাক ব্যবহার সম্বন্ধে, যেমন যেগুলোকে আমরা সাধারণভাবে মিথ বলি, যেসব কাল্পনিক কাহিনী চালু করা আছে যে এটা ব্যবহার করলে এই হচ্ছে, এটা ব্যবহার করলে সেই ভালো হবে, সেরকম ক্যাপাসিটি, বডি ক্যাপাসিটি বাড়বে, ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, সেরকম নানা রকমের হয়তো মিথ বাজারে চালু আছে। সে যে কাল্পনিক কথাগুলো, সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে, WHO বলছে।
ডাব্লিউএইচও বলছেন যে সমস্ত সমাজকে সচেতন করা চাই, কেননা সমাজ সচেতন হলে, প্রত্যেকটি মানুষ যদি সচেতন হয়, তাহলে তারা নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারবে, মানে নিজেরাই বন্ধ করতে পারবে তামাকের ব্যবহার। সেই ক্ষেত্রে কোনো জারি জুরি খাটবে না। কোম্পানির যে সমস্যা বা কোম্পানির যে টেকনিকগুলো আছে, তারা সেই প্রলোভনে ফাঁদে পা দেবে না, সেই প্রলোভনে তারা যাবে না। তো এই জায়গাতে এবছরের যে ডাব্লিউএইচওর থিম, সেটা হচ্ছে যুব সম্প্রদায়কে রক্ষা করা, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসা এবং পাশাপাশি সমাজের অন্যান্য লোকদেরও সফল করা, যে তামাক সতর্ক করা তামাকের যে খারাপ দিকগুলো সেগুলো নিয়ে। আর ক্যান্সারের কথা যেটা বললেন, যে ক্যান্সারের সঙ্গে তামাকের ব্যবহার সত্যি অনেকটা ক্লোজ, ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কেননা দেখা গেছে যে টোব্যাকো রিলেটেড ক্যান্সার কথাটা আমরা ইউজ করি, যদিও টোব্যাকো রিলেটেড ডিজিজও বলা চলে, আমরা একটা টার্ম ইউজ করি। সেখানে হচ্ছে কি, যে তামাক ব্যবহার জনিত কারণে যেসব ক্যান্সার হয়, সেই যে টোব্যাকো রিলেটেড ক্যান্সারের মধ্যে একদম প্রথম দিকে থাকে মাথা গলার ক্যান্সার, জিভের ক্যান্সার, মুখের ক্যান্সার, বিভিন্ন রকমের ক্যান্সার, হ্যাঁ সেগুলো। এবং ক্যান্সার ছাড়াও আমরা জানি যে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে সেগুলো হচ্ছে, স্ট্রোক হতে পারে, বিভিন্ন রকমের তারপরে ডায়াবেটিসের প্রবলেম আসছে, তারপরে হার্ট ডিজিজের প্রবলেম আসছে। কিন্তু ফুসফুসের ক্যান্সার একটা বিরাট কারণ। আবার যে শ্বাসের বিভিন্ন রোগ, তাও কিন্তু তামাক ব্যবহারের ফলে হচ্ছে। আচ্ছা, এখানে প্রশ্ন, ঘটনা হচ্ছে যে মাথা গলার ক্যান্সার কেন গুরুত্বপূর্ণ, যেটা মেজর হচ্ছে টোব্যাকো ইউজের ফলে। তো আমাদের শরীরে আমরা কিন্তু সারা শরীর কভার করি। আমরা চাই সবসময় খালি অ্যাটলিস্ট ফেস যদি কারোর আমরা দেখি, আমরা উই ক্যান রিকগনাইজ এ পারসন, ঠিক না? হাত দেখে বা পা দেখে রিকগনাইজ করা যায় না, আমরা কিন্তু ফেস দেখে মানে মাথা গলার একটা আমাদের সাধারণভাবে একটা মূল্য রয়েছে, যে মুখ, হ্যাঁ, যেরকম মুখের একটা আইডেন্টিটি রয়েছে, আলাদা একটা ব্যাপার, আলাদা একটা রিকগনিশন রয়েছে ফেস। প্লাস আমাদের যে শ্বাস নেই, শ্বাসের ব্যাপারটা কিন্তু মুখ থেকেই, নাক থেকে, এই জায়গা থেকে, মাথা গলা থেকেই যাচ্ছে। তারপর আমরা যখন কিছু খাই, সেটাও কিন্তু মাথা গলা। তাই আমি বলতে চাইছি, শুধুমাত্র কসমেটিক পারপাস নয়, ফাংশনাল এবং এসেনশিয়াল যে অঙ্গ, শরীরের অংশ, সেটার মধ্যে মাথা গলা আসছে। এখন ওরাল ক্যান্সার, যেমন মুখের যে ক্যান্সার, যারা জর্দা গুটকা, যে সমস্ত গুটকা পান থেকে শুরু করে, লক্ষ্য করে থাকবে যে ওদের যে জায়গাতে ওরা গুটখাটা রাখে বা খৈনিটা রাখে, সেই জায়গাতে কিন্তু ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি বাড়ে, যদি অন্য যে কোনো জায়গাতে হতে পারে, কারণ থুতুর সঙ্গে এটা ছড়িয়ে যায়। যখন গুটকা বা একটা জর্দা রাখে মানুষ, মুখে জর্দা অনেকে পানের দিকে রাখে, তো তাদের যখন ক্যান্সার হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গালটা ফুলে থাকে বা কালো হয়ে যায়, বিভিন্ন পোড়ার দাগ টাইপের লক্ষ্য করা যায়, ভেতরে গালটা ফুলে থাকে। এবং মনে হয় উনি হয়তো সেখানে কিছু একটা জর্দা বা কিছু সুপারি কিছু একটা রেখেছেন। এই প্রসঙ্গে সুপারির কথা আমি এক লাইন বলতে চাই। সুপারি কিন্তু আমাদের এখানে একটা খুব বহুল প্রচলিত একটা নেশার সামগ্রী, এবং সুপারি কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়ায়। ওরাল ক্যান্সারে সুপারির বিরাট অবদান রয়েছে। আচ্ছা, তো সেইখানে আমরা বলছি কি, যেমন আমি যেটা বলতে চাইছি, অনেকের গাল একটু ফোলা থাকে, মানে ক্রনিক্যালি যারা জর্দা ব্যবহার করে, তারা সেখানে জর্দাটা লুকিয়ে রাখে। পরবর্তীকালে কি হয়, যে যখন ক্যান্সারে দেখা যায় ওই জায়গাটাই ফুলে থাকে। তো ডিফারেন্সিয়েট করা খুব মুশকিলের হয়, যে এই ফোলাটা কি জর্দার জন্য না জর্দা ছাড়া। আচ্ছা, তারপর যখন ওরাল ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা চাই যে ক্যান্সারের অংশটা সম্পূর্ণ বাদ দিতে, কেটে সেখানে প্লাস্টিক সার্জারি করে আলাদা জায়গা থেকে চামড়া লাগিয়ে হয়তো ম্যানেজ করা হয়, তখন একটা কসমেটিক প্রবলেম আসে। অনেকে বলেন যে আমার এখানে চেহারা, গালের একটা পরিবর্তন হয়ে গেল, সাইজ এন্ড শেপে একটা মুখের পরিবর্তন হয়ে গেল। তো যার ফলে এখন আমার যেটা মনে হচ্ছে যে আমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, চেহারার সঙ্গে সঙ্গে পার্সোনালিটি চেঞ্জ হয়। আমরা যখন খুব রোগা থাকি, একরকম একটা ঠিক না, একটা প্রজেকশন থাকে আমাদের সোসাইটিতে। আমি যখন খুব রোগা পাতলা, আমার সম্বন্ধে একটা প্রজেকশন থাকে। আমি যখন খুব হেফটি হয়ে যাই, প্রজেকশন থাকে। ওই যে মোটা করে লোকটা বা এরকম, মানে আমাদের কিন্তু সাইজ এন্ড শেপের সঙ্গে একটা হচ্ছে। তো সেই জায়গাতে মুখে যদি কোনো ক্যান্সার হয়, গলায় যদি কোনো ক্যান্সার হয়, তখন আসলে মানুষ অনেক সময় সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। এখন কথা হচ্ছে, শুধুমাত্র তামাক ব্যবহারের ফলে কি এই ক্যান্সারগুলো হয় না, অন্যান্য কিছু কিছু ফ্যাক্টর আছে। তবে
বিভিন্ন যে প্রবন্ধ নিবন্ধ আমরা যদি দেখি, সেগুলোতে আমাদের সায়েন্টিফিক্যালি আমরা যেটা দেখি যে টোব্যাকো ইন এনি ফর্ম, আমি এবার এনি ফর্মের জায়গাতে আসছি, কি কি ফর্ম আসছে। তো টোব্যাকো ইন এনি ফর্ম নিঃসন্দেহে বলছে এটা বিয়ন্ড ডাউট, যে প্রুভড হয়ে গেছে যে টোব্যাকো ইন এনি ফর্ম মাথা গলা বা মুখের ক্যান্সারের প্রবণতা বাড়ায়, ষড়যন্ত্র ক্যান্সারের প্রবণতা বাড়ায়। ফুসফুসের একটা টাইপ আছে যেটাতে বলা হচ্ছে এটা মানে শুধুমাত্র টোব্যাকো রিলেটেড। এছাড়াও খাদ্যনালী ক্যান্সারের একটা ব্যাপার থাকে, পাকস্থলীতে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। তারপরে এখন বলছে যে অন্যান্য আরো অনেক ক্যান্সার রয়েছে, কেউ কেউ বলছে যে লিউকেমিয়ার একটা টাইপ, সেখানে হয়তো তামাক ব্যবহারের ফলে বাড়ছে। তারপরে আরেকটা রয়েছে যেমন মহিলাদের ক্যান্সার, কিছু সার্ভাইকাল ক্যান্সার, সেখানে বলছে হয়তো তামাক ব্যবহারের ফলে হচ্ছে, যদিও ওইদিকে ডাটা আরো প্রয়োজন। প্যানক্রিয়াসের ক্যান্সার সম্বন্ধে যে অর্গানাইজেশন বলছে যে সেটাতে হয়তো তামাকের একটা ভূমিকা থাকতে পারে। কিন্তু মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ষড়যন্ত্রের ক্যান্সার, খাদ্যনালীর পুরোটা উপরিভাগ এবং খাদ্যনালীর অন্যান্য জায়গার ক্যান্সার, নিচের দিকের পোর্শন বাদ দিলে পাকস্থলীর ক্যান্সার, ওইগুলোর মধ্যে বিশাল একটা সংখ্যক মানুষ শুধুমাত্র তামাক ব্যবহারের জন্য, তামাকের সেবনের ফলেই হচ্ছে। হ্যাঁ, এবং কথা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নোয়িং দিস, এই যে কথা, এই যে ব্যাপারটা জানার তাৎপর্য এখানে যে তামাক ব্যবহার আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারি। তামাক ব্যবহার আমরা সম্পূর্ণভাবে যদি বন্ধ করি, তাহলে কিন্তু আমাদের এরকম কিছু হয় না যে আমাদের যেমন পেট ভরছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে সেরকম কোনো, কিন্তু এটা এডিকশন এক্সট্রা খারাপ হচ্ছে এটাতে। তো তামাক ব্যবহার যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু এরকম কোনো সময়ই হয় না যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাজে এইখানে বিশ্ব তামাক বিরোধী দিবসে ক্যান্সারের সাইড থেকে আমি যেটা বলবো, আমাদের কাছে যেটা গুরুত্ব, সেটা হচ্ছে ইট ইজ এ টোটালি প্রিভেন্টেবল কজ অফ ক্যান্সার। এবং তামাক সেবন করাটা যতটাই মানে সহজ পদ্ধতিতে আমরা করছি, ছাড়াটা বা পরিত্যাগ করাটা কিন্তু যতটাই কঠিন। তা আমি আরেকটু এই ব্যাপারে ইলাবোরেট করতে চাই যে প্রিভেন্টেবল কজ অফ, যেটা আমরা বলি প্রিভেন্টেবল কজ অফ ডেথ, মানে মৃত্যু। যেরকম আমি যদি গাড়ি যদি আমি সঠিক স্পিডে চালাই, অথবা বাইক যদি আমি সেফটি নিয়ে যে রেগুলেশনস আছে রেগুলেশনস অনুযায়ী চালাই, অ্যাক্সিডেন্টের চান্স কম থাকে। এখন কেউ আমাদের যেটা কাছে যেটা প্রশ্ন আসে ঘুরে, যে তাহলে কি বিড়ি সিগারেট না খেলে ক্যান্সার হবে না? বিশেষত যারা ছাড়তে পারছেন না তারা বলছেন যে আমরা ছাড়তে পারছি না, তাহলে কি যারা খাচ্ছেন তাদের তো ক্যান্সার হবে না? কিন্তু হচ্ছে। তো মূল কথাটা আসলে সেরকম নয়, কোথায় এটাতে ঝুঁকি বাড়ায়, প্রবণতা বাড়ায়, এরকম নয় জিনিস স্মোক করছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, 100% কথা নেই। কিন্তু নিঃসন্দেহে এটা প্রমাণিত যে তামাক ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী, বিশেষত যত দিন বাড়ছে, যত পরিমাণে বাড়ছে, তা ততটাই সম্ভাবনা থাকছে ক্যান্সারের। এবং এই যে ব্যাপারটা, এটা সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, মানে প্রিভেন্টেবল কজ অফ ক্যান্সার বা প্রিভেন্টেবল কজ অফ ডেথ আমরা বলতে পারি। তো সেই জন্য তামাকের ব্যাপারে আমরা অতটা সতর্ক থাকি, ক্যান্সারের ডিপার্টমেন্ট অন্তত। এবং আমরা আরেকটা ব্যাপারে খুব সতর্ক থাকার চেষ্টা করি, যে মানুষকে যখন আমরা এই ডিল করি, তখন আমরা সব অনেকেই জিজ্ঞেস করেন এখন তো ক্যান্সার হয়েই গেল, তামাক ব্যবহার করে মানে বন্ধ করে আর কি করব? তো এই কথাটাও ভুল, কারণ যে কোনো সময় তামাক ব্যবহার বন্ধ করলে কিছু না কিছু সুফল পাওয়া যায়। কিভাবে বন্ধ করবে সে প্রশ্নে আমি আসছি, আমাকে একটু টাইম দিলে ভালো হবে। তো কিভাবে, মানে কারণ কি, যে এখন যিনি জর্দা ব্যবহার করছেন, উনি মুখে জর্দা রেখে ঘুমিয়ে যাচ্ছেন, অনেক সময় ওইখানে জর্দার সঙ্গে আরো অনেক কিছু থাকে, সেগুলো পচে মুখের ভেতরে, দাঁতগুলো নষ্ট হচ্ছে। তারপরে ওনার হার্টের প্রবলেম কিছু আসছে, পালস রেট বাড়ছে। যিনি সিগারেট খাচ্ছেন ওনারও সেম হচ্ছে, দাঁতগুলো অনেক সময় আমরা দেখি হাতটা হলুদ হলুদ হয়ে যায়, কিরকম কালার চেঞ্জ হয়ে যায়, যারা ক্রনিক স্মোকার, পোড়া পোড়া দাগও থাকে। তো ওই যে ব্যাপারগুলো, সেগুলো শারীরিকভাবে আমাদের একটা ওভারঅল ড্যামেজ করে, মানে পুরো শারীরিক ভাবেই প্রভাব ফেলছে। তাহলে যদিও আমার এটা স্পেশালিটি, তবুও আমি যেটা জানি সেটা হচ্ছে কি, একটা ভালো পরিমাণে হৃদযন্ত্রের, হৃৎপিণ্ডেরও ক্ষতি করে তামাক, ফুসফুসেরও ক্ষতি করে, ক্যান্সার ছাড়াও শ্বাসকষ্ট, শ্বাসের বিভিন্ন
যে সমস্যা হচ্ছে সেগুলো যারা তামাক ব্যবহার করছেন তাদের মধ্যে অনেক বেশি হয়। শ্বাসের ক্ষমতা অনেকটা কমে যায়, হয়তো উনি 3 তলা পর্যন্ত ফ্লাইটে মানে উঠে আসতে পারবেন না, হয়তো যিনি ব্যবহার করছেন উনি উঠে আসতে পারবেন, মানে যে ক্যাপাসিটিটা সেটা অনেকটাই কমে যাচ্ছে। অনেকটাই কমে যায়। আবার এই যে যেটা আগে আমরা বললাম যে রক্তনালিকাগুলো ড্যামেজ, এখন যার ডায়াবেটিস আছে ওনার এমনিতেই হয়তো কিছু না কিছু ড্যামেজ, প্রোগ্রেসিভ একটা ডিজিজ সেগুলো। তো যখন উনি তামাক ব্যবহার করছেন এবং ডায়াবেটিসও আছে, দেখা যাচ্ছে ডায়াবেটিসের যেসব কমপ্লিকেশন সেগুলো তামাক ব্যবহারের ফলে বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আবার যদি দেখি যে যারা তামাক ব্যবহার করছেন না তাদের ক্ষেত্রে এগুলো অনেক স্লো চলে। আচ্ছা, ফলে আমরা বলবো যেরকম মানে যুদ্ধ এবং শান্তি দুই ক্ষেত্রে, যখন শরীর যুদ্ধ করছে সুস্থ থাকার জন্য, হ্যাঁ, তখন তামাক ব্যবহার করলে হ্যাঁ সেটা ব্যাহত হচ্ছে, শরীরের যে মানে শরীরের কাজটা ভালো কাজ করার যে প্রবণতা সেটা নষ্ট হচ্ছে, সে গুণ নষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন এমনিতেও আমি ভালো আছি কিন্তু আমি স্মোক করছি তখনও আমার ক্ষতি হচ্ছে। মানে যে কোনো পরিস্থিতিতেই তামাক সর্বত পরিত্যাজ্য, তামাককে ব্যবহারকে আমরা বন্ধ করতেই হবে এবং এবং সেটাই একমাত্র কাম্য আমাদের, কেননা সবসময়ই তামাক কোনো না কোনো ক্ষতি করে যাচ্ছে। এখন তামাক নিয়ে আরেকটা দিক যেটা আমাদের ফেস করতে হয়, যখনই বলি তখন বলেন যে আমি তো আপনার কথা প্রোগ্রাম দেখে এরকম আমার অনেকে ফোন করেছেন, বলেছেন যে আপনার প্রোগ্রাম তো খুব ভালো লাগলো, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। তো আমি বলি এখন কি করছেন? বলছে এখন খালি 3টে জর্দা পান খাই। আচ্ছা, মানে লাভ তো কোনোটাতেই কিছু না, হচ্ছে না। সেইখানে আসলে আমার মনে হয় আমাদের ওই ক্লাসিফিকেশনটা দেখলে ক্লিয়ার হয়ে যায়, ভাগটা দেখলে। তামাকের মধ্যে বিড়ি, সিগারেট, হুকো, পাইপ, জর্দা, খৈনি, নস্যি সবগুলো আইটেম আসছে। সেগুলো বিভিন্নভাবে প্রসেস করে এক এক রকম ব্যবহারের উপযোগী করা হয়। আচ্ছা, এখন দুটো যদি ব্রড আমরা ভাগ করে নিই, মনে রাখতে অসুবিধা, অতগুলোর নাম একসঙ্গে দুটো ভাগ করে নিলাম। একটা ভাগে আমি ধরলাম স্মোক টোব্যাকো, মানে যেগুলোতে ধোঁয়ার সৃষ্টি হয়, যেমন খুব স্বাভাবিক বিড়ি, সিগারেট, হুকো। হুকো নিয়েও কিন্তু আমাদের একটা সেন্টিমেন্ট আছে যে হুকো ভালো এই সে বা ইন্ডিজিনাস এরকম সেরকম বলে একটা কথা আছে, কিন্তু সেখানেও কিন্তু তামাক ব্যবহার করে। বেসিক্যালি তামাক কথাটা আমরা হুকোতেই বুঝতাম না, আমরা কি তামাকের নাম টাম কোথায় কোথায় পুরোনো বই টুই গল্প টল্পে পেয়েছি। আর হুকো জেনারেলি আগেকার দিনেই ব্যবহারটা বেশি, হয়তো এখনো আছে কিছু কিছু চলছে, কিন্তু স্মোক টোব্যাকোর মধ্যে হুকো আসছে। পাইপ, সিগার, যেগুলো এখন হয়তো আমাদের এদিকে সিগার কেউ ব্যবহার করে আমি দেখিনি, পাইপের একটা ব্যবহার ছিল, অনেকে মুখে পাইপ নিয়ে, সেটা একটা পার্সোনালিটির একটা পার্ট ছিল। তো বলছি সেই যে মানে বার্ন করে পুড়িয়ে যে তামাক ব্যবহার করা, সেটা হচ্ছে স্মোক টোব্যাকো। এটার একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে, এফেক্ট আরেক রকম রয়েছে। দ্বিতীয়ত আরেকটা যে আমাদের গ্রুপ রয়েছে সেটা হচ্ছে কি, যেটা আমরা চিউইং কিভাবে আমরা করি, আমরা মুখে দিই ধীরে ধীরে, মানে এরকম হতে পারে আমি যখন একটা জর্দা মুখের ভেতরে রাখি যে সাফিসিয়েন্টলি, এগুলো তো একদম হুবহু সরাসরি ক্যালকুলেশন নেই, কিন্তু এরকম বলা যেতে পারে 6টা সিগারেট খেলে যে পর্যন্ত ক্ষতি হতো, একবার আধা ঘন্টা জর্দা মুখে রাখলে সে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এরকম মনে করলে অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে আমি 12টা সিগারেট তাহলে 2টো জর্দা খাবো, 2বার জর্দা খাবো, সেরকম সরাসরি হিসেব নেই, মানে ক্ষতির পরিমাণ বোঝানোর জন্য সবটাই বলা হচ্ছে। এখন যে খৈনি যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রেও সেম, আবার মুখে অনেক সময় ঘা দেখা দেয়, অনেকে যারা ব্যবহার করেন মুখে জিভের কি বলে ঠোঁটের কোণে কোণে ঘা থাকে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তামাক ব্যবহার, খৈনি বা ওইগুলি ব্যবহার করার জন্য, জর্দা ব্যবহারের জন্য হচ্ছে। অনেকে মুখের মধ্যে একটা বার্নিং সেন্সেশন হয়, অনেকে হা করতে পারেন না। আচ্ছা, এই পয়েন্টে বলছি সুপারির একটা গুরুত্ব রয়ে গেছে, জর্দার সঙ্গে সুপারির একটা দোস্তি ভাই স্বাভাবিকই, আমরা যেটা জানি যে জর্দা সুপারি পান খেলে একটু জিভটা মোটা করে দিচ্ছে, সেই কারণে কি হচ্ছে যে জর্দার সঙ্গে সুপারির ব্যবহার কিন্তু বিরাট রয়েছে। আবার আরেক দিক থেকে যদি দেখি, কোন কোন জায়গাতে সুপারি এমনিতেই খাওয়া হয়, শুধু খালি খাওয়া হয়, অনেকে সুপারি শুধু খান। আবার এটাকে প্রসেস করে টরে আমরা তাম্বুল কি করে নানাভাবে জর্দাকে কিন্তু আবার প্রসেসও করা হয়।
করে কি বলে সুপারিকে প্রসেস করা হয়। অনেক ক্ষেত্রে সুপারি আমি দেখেছি খুব কালো কালো। তো সেই জায়গাতে যে সুপারির যে ফাংশন বা সুপারির যে ক্ষতি করার যে স্পেকট্রামটা, সেটা কিন্তু চিউইং টোবাকোর সঙ্গে পুরোপুরি প্রায় মিলে যায়। আর আমাদের মতো মানে বিশ্বের যে পার্টে আমরা থাকি সেই সব জায়গাতে সুপারির ফলনও খুব ভালো হয়, অর্থকরী ফসল সেটা অনেক ক্ষেত্রে। তো সুপারির কিন্তু ব্যবহার বিশাল রয়েছে আমাদের এখানে। সুপারি কিরকম ব্যবহার রয়েছে, যেমন পানের সঙ্গে সুপারি, খালি খালি সুপারি, সুপারি বিক্রি হচ্ছে, চলছে আসছে। তো সেজন্য যে আমরা যদি তামাক বিরোধী দিবসে সুপারি সম্বন্ধে দু একটা কথা বলি, তাহলে সেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট হবে। কেননা অনেকের হয়তো ভাবতে পারেন যে আমার ধারণা থাকতে পারে যে ঠিক আছে জর্দা ছেড়ে এখন শুধুমাত্র সুপারি দিয়ে পান সুপারি খাবো, পান তো কেউই খারাপ বলছি না আমরা, তো পানের সঙ্গে সুপারি দিয়ে খাবো। কিন্তু না, সেখানে সমস্যা আছে, সুপারিতেও বিরাট সমস্যা আছে। এবার সুপারির কিন্তু ঠিক টোবাকোর মতোই একটা মৃদু উত্তেজক একটা ক্ষমতা থাকে, একটা হ্যাপি ফিলিং দেয়, এবং পাশাপাশি সেটা ক্যান্সারের প্রবণতা বাড়ায়। আরেকটা জায়গাতে আমি বলবো, অনেকে মুখ খুলতে পারেন না, যারা ক্রনিক সুপারি ব্যবহার করেন বা জর্দা টর্দা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় একটা বিশাল পার্সেন্টেজ লোক রয়েছে, বিশেষত মহিলারা কন্টিনিউয়াস মুখের মধ্যে যখন সুপারি রাখেন, তারা আমাদের কাছে আসেন, তারা হা করতে পারেন না, মুখ খুলতে পারছেন না। তো মুখ খোলার ব্যাপারটা আমরা হা করে দেখি আনলিমিটেড, তারপর 2 আঙ্গুল 1 আঙ্গুল এরকম ফিঙ্গার টেস্ট করে আমরা বলতে পারি কতটুকু মুখ খুলছে না খুলছে। অবভিয়াসলি নেক্সট টাইম ইফ ইউ সি, দেখবে যে কিছু কিছু মানুষ আছে যারা মুখ খুলতে পারছেন না, তারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু একটা পিকুলিয়ার ব্যাপার থাকে যে যেহেতু কাজ চলে যাচ্ছে, আর যেহেতু তার অর্থ চিকিৎসা করালে তার অর্থ দাঁড়াচ্ছে বন্ধ করতে হবে প্লেজারেবল যে সেন্সেশনটা, সুপারিকে বন্ধ করতে হবে অথবা জর্দা বন্ধ করতে হবে, সেজন্য অনেকে চিকিৎসার কাছে আসতে চান না বা চিকিৎসা করাতে চান না। মানে আমি তো অল্প খাই, আমার হয়ে যাচ্ছে। টিপিক্যালি ওরা খুব লিন এন্ড থিন থাকে, মানে ফুডের যে নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা দেখলে বোঝা যায়। টিপিক্যালি তারা খুব কম খান, নরম করে খান, স্লো খান। তো এগুলি আমরা এখন ওই জায়গাতে আমরা যাচ্ছি না, ওগুলি আমরা হাত দিয়ে দেখলেও বুঝতে পারি, নানাভাবে বুঝতে পারি। আবার আরেকটা জিনিস হয়, ওরাল ক্যাভিটি নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি, যেহেতু আমাদের এখানে জর্দার প্রকোপ খুব বেশি, ছোপ ছোপ থাকে, সাদা ছোপ থাকে, লাল ছোপ থাকে, যে সেরকম কিছু ছোপ ছোপ ব্যাপারকে আমরা মানে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে আমরা বলি প্রি ম্যালিগন্যান্ট, এগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই যেগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গাতে একবার শুরু হলে সেগুলোকে আটকানো যায় না বলা যায় না, কিন্তু শুরু হলে প্রসেসটা আটকানোর চেয়ে সবচেয়ে ভালো প্রসেসটা যদি শুরু না হয়, ঠিক না? আমি ফাইন দেবো আর চলে যাব, সেটার চেয়ে বড় কথা ফাইন যাতে না দিতে হয় সেটাই দেখা। আমার এরকম একটা কন্ডিশন হয়ে গেল, তারপরে আমি বললাম যে ওষুধ খাই, কারণ এখানে ভিটামিন থেকে শুরু করে অনেক ওষুধ দেওয়া হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে সেগুলো কাজ করে না। মূল ব্যাপার হচ্ছে তাদের ওই নেশাটা বন্ধ করতে হবে, এবং সৌভাগ্যবান হলে বন্ধ করলে প্রসেসটা বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়। আর বডিকে চ্যালেঞ্জ করে লাভ নেই, ঠিক না? আমি অক্সিজেন ছাড়া কতক্ষণ চলতে পারি, সেরকম চ্যালেঞ্জ করে লাভ নেই, কারণ আলটিমেটলি অক্সিজেন ছাড়া চলতে পারে। তো বডিকে এরকম ভাবে আমাদের চ্যালেঞ্জ করার কোনো মানে নেই, যেখানে বডি তার নিজস্ব যে কোপ আপ মেকানিজম ফেলিউর হয়ে যায়। তো তারপরেও যেটা খুব হৃদয় বিদারক, জর্দা যারা পান ব্যবহার করেন, জর্দা এগুলো তারা যত্রতত্র পিক ফেলে নোংরা করে, সেটা একটা বিরাট সমস্যা। তারপরে ওদের এখন যদি সোশ্যাল ডিস্টেন্সিং চলছে একটা সুবিধা আছে, কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায় যে তাদের একটা অস্বাস্থ্যকর ওরাল হাইজিন থাকে, ঠিক আছে? ওগুলো পরিবারের একটা ইনফ্লুয়েন্স পড়ে। তো এছাড়া আরেকটা হয় কষ্টের ব্যাপার, কস্টিং, টাকার ব্যাপারটাও কিন্তু দেখতে হয়, এটা কস্টিং জড়িত আছে। হ্যাঁ, ক্যান্সারের যেরকম একটি দুরারোগ্য ব্যাধি, এক্ষেত্রে তো চিকিৎসার না সেটা নয়, মানে এমনিতে নেশা যারা করছেন, জর্দা সুপারি বেশ কস্টলি, দাম কিন্তু একটা কিন্তু ঢুকছে এখানে, সেই টাকাটা তারা নিউট্রিশনে ব্যয় করতে পারে, ঠিক না? এক্সারসাইজে ব্যয় করতে পারে। এখন তারপরে আমি জর্দার ব্যাপারে আরেকটা পয়েন্ট আমি যে উল্লেখ করতে চাই, সেটা জর্দার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যেটা ঘরোয়া ভাবে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, বাইরে যেরকম আছে। যদিও আমার কাছে একটা আনসলভ কোশ্চেন আছে যে
পার্টিকুলার একটা দোকানে কেন যেতে চায় মানুষ, মানে পানের লোভে? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো কিছু এডিকটিভ সাবস্টেন্স আছে যেগুলো পার্টিকুলার দোকানে মিক্স আপ হচ্ছে, যেটা ব্রেনে যখন যায় প্লেজারেবল সেন্সেশনটা একদম কিকটা হয়, খুব বেশি হয়। ওই কথাটা বলার আগে আরেকটা কথা বলা আমার উচিত ছিল, সেটা আমি পরে বলছি। মানে কি অ্যাকশন হয় নেশার, সেটা আমি পরে আরেকটু পরে আসছি। তো যাই হোক, যে ঘরোয়া ভাবে খাওয়া হয়, আমার ব্যক্তিগতভাবে আমি কথা বলি অনেকের সঙ্গে। আমি প্রায় 30 জন মানুষের ইন্টারভিউ নিয়েছিলাম একবার, জাস্ট আমার মানে নিজের যাচাই করে, নিজের মানে কথাটাকে স্ট্যান্ড করানোর জন্য। সেটা হচ্ছে 30 থেকে 50 পর্যন্ত বলা যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার নয়। তো অনেকেই বলেছেন যে তারা ঘর থেকেই শুরু করেছেন জর্দার নেশাটা। আবার বিড়ি সিগারেটের নেশার ক্ষেত্রে জিজ্ঞেস করলে অনেকে বলেন তার বাইরে থেকে শুরু করেছেন, পিয়ার গ্রুপস, ফ্রেন্ডসরা শুরু করেছে, তখন তারা শুরু করেছে। কিন্তু জর্দার ব্যাপারটা ঘর থেকে শুরু হয়। আর একটা ব্যাপার থাকে এনভায়রনমেন্ট। আমি যেরকম জানি কোন কোন স্টেটে বড়দের সামনে জর্দা বা মানে চিউইং টোবাকো একদম নিষিদ্ধ। আবার এরকম কিছু আমাদের এনভায়রনমেন্ট রয়েছে, মানুষের কালচার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এনভায়রনমেন্ট বিভিন্ন রকম। এরকম অনেক কালচার রয়েছে যেখানে মানে বাবা ছেলে বসে স্মোক করছেন, হয়তো তাদের কোনো বাধা নেই। তো কালচার অনুযায়ী যদি এরকম যে ডিফারেন্স আছে সেগুলো যদি আমরা দেখি, সেগুলো কিন্তু বিরাট ব্যাপার। কোন জায়গাতে কোন কালচার চলছে সেটার উপর নির্ভর করে অনেক সময় নেশাটার প্রবণতাটা বাড়ে বা কমে। তো এক্স্যাক্টলি যেটা চিউইং টোবাকো, সেটা যদি ঘর থেকে শুরু হয়, তাহলে আমাদের দেখতে হবে যে সামগ্রিকভাবে ঘরে যারা গার্জিয়ান আছেন তাদেরকেও আমাদের ডিএডিক্ট করতে হবে, শুধু যুব সমাজ বলে হবে না। প্রত্যেকের ঘরেই কিন্তু এই জর্দা, সুপারি, এই সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে প্রত্যেকের ঘরে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আমার ব্যাপারটা আমি আরেকটা প্রুফ পেলাম জাস্ট তোমার কথার মধ্যে দিয়ে। তো ঘরের কিন্তু এটা অনেকেরই থাকছে, এবং এটা একটা কালচারের পার্ট হিসেবে দেখা। আমি জানি কোন কোন কালচারে আছে, আপনারা দর্শক বন্ধুরাও নিশ্চয়ই জানেন সেটা। অনেকের ঘরেই থাকবে। হ্যাঁ, অনেকের ঘরেই আছে। এবং এরকম কথাও আছে যে কেউ অতিথি এলে মানে সুপারি, জর্দা, পান এগুলো না দিলে অভদ্রতা করা হয়, সেটা কোন কোন কালচারে কিন্তু রয়েছে। একদম। বা খাবারের শেষেও কিন্তু মানে পান দিতে হবে, এরকম। হ্যাঁ, সেই ক্ষেত্রে ঘরে সুপারি। হ্যাঁ, কোন অনুষ্ঠানের শেষে সবাই মঙ্গল কামনা করেন, আর যিনি অনুষ্ঠান আয়োজন করেছেন তিনি অমঙ্গল কামনা করে জর্দা, সুপারি, সিগারেট ওগুলো অফার করেন, যারা মানে উল্টো হয়ে যাচ্ছে একসাথে। যদিও বুঝে করছেন না ব্যাপারটা, উনি অন্য অ্যাঙ্গেলে দেখছেন প্লেজারটাকে আরেকটু বাড়ানো, হাইটে নেবার জন্য হচ্ছে। তো যাই হোক, আমরা চিউইং টোবাকো সম্বন্ধে বললাম। এখন যদি আমরা স্মোক টোবাকো সম্বন্ধে একটু বলি। স্মোক টোবাকো হচ্ছে ধোঁয়া সৃষ্টি হয়। এখন ধোঁয়া তো বেঁধে রাখা যায় না এক জায়গাতে নিশ্চয়ই। তো ধোঁয়াটা কি হয়, ছড়িয়ে পড়ে জায়গাতে। একটা ছোট্ট রুমে একজন স্মোক করছেন, উনি তো এনজয় করছেন, সামনে যারা বসে আছেন তাদেরও এনজয় করতে হচ্ছে, শ্বাসের সঙ্গে যাচ্ছে। আচ্ছা, মানে যে খাচ্ছে তার ছাড়া এই ধোঁয়াটা যারা ইনহেল করছে, প্রশ্বাসের মাধ্যমে যারা নিচ্ছে, তাদের ক্ষেত্রে সেম প্রবলেমটাই আসে। আবার ওখানে দুটো পার্ট আছে। কোন কোন জায়গাতে আমি অনেকদিন ওই পড়াশোনা করতে অনেক জায়গায় দেখেছি অনেক রকম লেখা। কোন কোন জায়গাতে লেখা আছে যে যিনি ধূম্রপান করছেন উনি তো শুধু ডাইরেক্ট ধূম্রপান নিচ্ছেন, সামনে যারা বসে আছেন উনি যেটা বের করছেন সিগারেট থেকে ফু দিয়ে আবার বের করছেন, ওইটা নাকি আরো অ্যাক্টিভেটেড থাকতে পারে, মানে কেমিক্যাল কম্পোজিশন একটু ডিফারেন্স হতে পারে, যেটা সিগারেট থেকে ডাইরেক্ট যাচ্ছে এবং ওটাও ক্ষতি করছে। যে হয়তো দুটো পার্ট যাচ্ছে, যিনি প্যাসিভ স্মোকিং, মানে সেটাকে বলছে প্যাসিভ স্মোকিং, আমি স্মোক করছি না কিন্তু ধোঁয়া ঢুকছে, সেই ধোঁয়া দুটো পার্ট থাকার সম্ভাবনা আছে। একটা হচ্ছে সরাসরি যেটা সিগারেট থেকে বেরিয়ে আসছে, আরেকটা হচ্ছে উনি ফু দিয়ে যেটা বের করছেন। বিড়ির ক্ষেত্রে আবার বলছে যে অনেকেই একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন যে বিড়ির চেয়ে সিগারেট ক্ষতিকারক, সিগারেটের চেয়ে বিড়ি ক্ষতিকারক, সেগুলো নিয়ে কথা বলতে। তো বিড়ির ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা আছে, আবার একটা ব্যাপার কিন্তু লক্ষণীয়, বিড়ি বারবার টানতে হয়, ঠিক না? তো এরকম হতে পারে 27 বার 25 বার পর্যন্ত বিড়ি একবার। তো সেই ক্ষেত্রে কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন যে বিড়ি লাংসের একদম ভেতর পর্যন্ত যায়,
মানে দীর্ঘ। এবং অনেকের কিন্তু এটা একটা ধারণাও আছে যে হ্যাঁ। সিগারেটটা যদি কম খেয়ে যদি বিড়িটা বেশি খায় তাহলে হয়তো কিছুটা relief সেখানে পাবে। একটা বিরাট ব্যাপার আছে যে আমাদের দেশীয় ভাবে যখন শুরু হয়েছিল বিড়ি উৎপাদন তখন থেকে এই কথাগুলো অনেক অনেক এটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে, আমি সেখানে যাব না। হ্যাঁ, তোমার কথাটা ঠিক, অনেকের একটা ধারণা অনেকের আছে। ধারণা হ্যাঁ। আছে এটা। আবার বাজারে আরেকটা জিনিস এসেছে, লাইট সিগারেট। WHO যেটা নিয়ে কথা বলছেন যে লাইট light সিগারেট cigarette। বলছে হালকা। তো লাইট সিগারেটে দেখা গেছে যে সিগারেটের যে ব্যাপারটা মানে সেটা বা বিড়ির ব্যাপারটা, জর্দার ব্যাপারটা, সেটা ব্লাডের যে যে নিকোটিন লেভেল সেটার উপরে ডিপেন্ড করছে, রক্তে মাত্রা কিরকম আছে সেটার উপরে ডিপেন্ড করছে। তো যদি লাইট সিগারেট হয় হয়তো উনি 5টি সিগারেট খাবেন, আর যদি স্ট্রং সিগারেট হয় হয়তো একটি খেরি হলো। মানে মেন্টাল সাইকোলজিটাও কিন্তু না মানে ব্লাড অনুযায়ী উনি গ্রহণ করছেন। বেশি যদি সিগারেট লাইট হয় মানে সোকল্ড, যদিও ফিল্টার বা লাইট সিগারেট আদৌ WHO স্বীকার করছেন না যেগুলো কোনো রকম প্রোটেকশন দেয়, কিন্তু যখন লাইট সিগারেট মাথাতে ঢোকে তখন উনি ধোঁয়াটা সম্পূর্ণ ইনহেল করার চেষ্টা করেন ঠোঁটে চেপে একদম। সেই ধরনের অনেক অনেক মানে আমার মনে হয় 50-60 হাজার 70 হাজার জার্নাল আছে সিগারেটের পক্ষে এবং বিপক্ষে নানাভাবে। তো যেহেতু আমরা ক্যান্সার পেশেন্ট দেখি, তা আমাদের স্বাভাবিকভাবে একটা মনে হয় যে এই পেশেন্টগুলো যদি ধূম্রপান না করতো, বইয়ে যা লিখছে, হ্যাঁ, তাহলে তো ওরা সাফার করতো না। আর ফাংশনালি যেটা বললাম, ফাংশনালি এবং কসমেটিক্যালি হেড এন্ড নেক পোর্শনটা এত ইম্পর্টেন্ট শরীরে, হাতে যদি একটা ঘা হয় কিছু আমরা এটা ঢেকে রাখি, কিন্তু মুখে কিছু হলে আমরা খুব ঢাকা সম্ভব সম্ভব না, আর আমরা খুব কষ্ট পাই কষ্ট পাই। যে আমাদের পার্সোনালিটির উপরে সেটা আসছে। তো ওইখানে তো এই জায়গাতে আমি বলছি যে লাইট সিগারেট হলে সম্ভবত বেশি সিগারেট ব্যবহার করবেন। আদৌ লাইটের কনসেপশনটা কি সেটা এখনো জানা যায়নি, খুব ক্লিয়ার কাট কেউ বলছে না যে হাউ ইট ইজ মেড লাইট, সেটা বলা মুশকিল। আর তাছাড়া যে আরেকটা ব্যাপার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে এই যে সিগারেটের যে হ্যাঁ যখন বলছে যে এই কম ক্ষতি করে, কিসের কম ক্ষতি করে সেগুলোর আদৌ কোনো স্পেসিফিকেশন আছে কিনা। আর এই যে আমি যদি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি যে কিভাবে মানে আসক্তি হচ্ছে সিগারেটের, মানে কিভাবে মানুষ এভাবে অ্যাডিকশন হয়ে যাচ্ছে বা হলেও সেখান থেকে কিভাবে ছাড়ানো সম্ভব। বুঝতে পেরেছি। তা আমাদের হাতে কিরকম টাইম আছে? আর আমাদের সময় খুব সীমিতই হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আসছি ওই যে ওই স্পেসিফিক প্রশ্নে আসছি। তো এই জায়গাটা তো মূলত মানুষ আসক্তি কিভাবে হয়, মূলত যেটা আমরা ইয়েতে কথা বলি যখন, তখন কি বলে মূলত এটা আনন্দের লোভে হয়, এক্সট্রা আনন্দ, বাড়তি একটা আনন্দ। তো বাড়তি যে একটা আনন্দ থাকে, বাড়তি একটা আনন্দের লোভে হয়। কিরকম বাড়তি আনন্দের লোভে হয়? যেমন কেউ খুশি আছেন, তখন উনি একটু নেশা করে খুশিটা বাড়াতে চান, কিন্তু সে এবার শরীরকে ক্ষতি করে খুশি হচ্ছেন। হ্যাঁ, ব্রেন এখন সবকিছুর নিয়ন্ত্রণ করছে ব্রেন। এই কিছুদিন ধরে একটা কথা বাজারে এসছে যে এডিকশন অলসো ইট ইজ এ ডিজিজ, ক্রনিক ডিজিজ। মানে বলছে যারা খুব মানে এডিক্টেড পারসন, তাদের ক্ষেত্রে ব্রেইনের সম্ভবত স্ট্রাকচারের কিছু পরিবর্তন হয়ে যায় দীর্ঘমেয়াদী। তো এডিকশনকে একটা রোগ হিসেবে অনেকে ব্যাখ্যা করতে চাইছে, নেশা রোগ। তবে এটা একটা ক্রনিক ডিজিজ। সেটাকে আবার যে কোনো ক্রনিক ডিজিজের প্রবলেম হচ্ছে সেটা দীর্ঘমেয়াদী, স্লো এবং স্টেডি চলতে থাকে। তো সেটাকে আবার ওইভাবে বলা হচ্ছে ক্রনিক ডিজিজকে ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন সেগুলোর মতো দিকে দেখা হচ্ছে, এবং বলা হচ্ছে ক্রনিক ডিজিজ বলে একে সারানো মুশকিল, শুরু হলে সারানো মুশকিল এবং সারলেও দেখা যায় একটা আবার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জায়গাতে আমাদের কি হয় যে একটা জিনিস লক্ষ্য করতে হয় যে কিভাবে শুরু হয়, যেটা তোমার প্রশ্ন ছিল। সে একই কথা আমি মূল তত্ত্বগতভাবে বলবো, মানুষ একটা আনন্দের লোভে শুরু করে। এখন সেটা হতে পারে যে কালচারের উপর ডিপেন্ড করছে। অনেকে ঘরে ধূম্রপান, একদম মদিরা পান, ধূম্রপান নিষিদ্ধ, সেক্ষেত্রে কিন্তু শুরু করে না। হয়তো সে যখন বাইরে পা রাখে, যখন সে ঘরের বাইরে, তখন সে শুরু করতে পারে। পিয়ার গ্রুপ প্রেশার, অন্য বন্ধু বান্ধবরা খাচ্ছে, সবাই আনন্দ করছে, আমিও আনন্দ করলাম।
আরেকটা ব্যাপার শুরু হয় স্ট্রেস এন্ড স্ট্রেন, ডিপ্রেশন। দুটো সাইড আমরা জাস্ট নিতে পারি, আনন্দ আর নৈরাশ্য। দুটো ক্ষেত্রেই মানুষের নেশার একটা প্রবণতা, যেটা WHO বলছে ইয়াং জেনারেশন মোর ভালনারেবল টু দিস সুইংস। আমরা যাদের একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা কি করি, আমরা সুইং গুলো মেনে নিই, ও আজকে দিনটা ভালো যাচ্ছে না, ঠিক আছে কালকে আবার ভালো যাবে। কিন্তু ইয়াং জেনারেশনে সেটা আমরাও মানতাম না, কেন আমার একটা দিন খারাপ হবে, লাইফ ইজ লিমিটেড, সেসব বলতাম। এখন আমরা বলছি এগুলো নিয়ম চলতেই থাকবে, মানে যেটা অ্যাকসেপ্ট করার সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো সেই কারণে আমি বলছি যে মূলগতভাবে আনন্দে এবং নৈরাশ্যে দুই ক্ষেত্রেই নেশা মানুষের শুরু করে দেয়। এখন দেখতে হবে কোন ক্ষেত্রে আনন্দে, কোন ক্ষেত্রে নৈরাশ্যে। কিন্তু যখনই এটা শুরু হয় তখন আমাদের কিন্তু ছাড়ার ব্যাপারে, যেটা পরিষ্কার কথা, ছাড়ার ব্যাপারে আমার আগে মাইন্ড সেট করতে হবে। কারণ নেশা এরকম একটা জিনিস যেটা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় এবং সেটা পারিবারিকভাবে সামাজিকভাবেও চলতে থাকে। তো কিন্তু নেশার ব্যাপারটা মূলত আমরা স্বাধীন ব্যক্তিগতভাবে। তো আমাদের একটা জিনিস আমাদের ডিসাইড করতে হয়, কেন আমরা নেশা করছি সেটা দেখতে হবে। হ্যাঁ, একটু মানে অন্যভাবে বলতে গেলে ভাঙার পেছনে মানে সৃষ্টির ধ্বংসের মানে কারণ খুবই সহজ। হ্যাঁ, ধ্বংসের কারণ কি সেটা দেখতে হয় আবার সৃষ্টির মধ্যে দিয়ে, সেরকম। তো আমরা কেন শুরু করেছিলাম নেশা, সেটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে ছাড়া, মানে কেস স্টাডি বা কেস হিস্ট্রিটা আমি যেন সাপোজ কেউ বললো আমার কোন জায়গাতে, আমি এরকম একটা জায়গাতে কাজ করি, সেখানে মারাত্মক ওয়ার্কলোড, তাহলে আমরা দেখতে ওয়ার্কলোড রিডাকশন, অনেক প্রেসারের ফলে। হ্যাঁ, ওয়ার্কলোড রিডাকশনটা দেখতে। অনেকে বলেছে যে আমি তো একদম আনসাকসেসফুল, তাহলে দেখতে পেয়েছে অন্য কোনো জায়গায় কেন যাচ্ছে। হ্যাঁ, মানে হয়তো উনি ফুটবল ভালো খেলতে পারছেন না, ক্রিকেট খেলতে পারবেন না, সেরকম কথা নয়। মানে অল্টারনেটিভলি সেটা কাউন্সিলিং ঠিক করতে হয়, কেন শুরু হয়েছিল সেটা যদি আমরা দেখি যে কেন নেশা শুরু হয়েছিল, তখন কিন্তু এটা বের করা খুব সহজ একটা। আর দ্বিতীয়ত এটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে হয়। ডিসিশনটা এরকম হলে হবে না যে আধা ঘন্টা আমার এখন বাবা ঘরে আছেন কাজে আমি সিগারেট খাবো না। ডিসিশনটা চিরস্থায়ী হতে হবে। আমি যখন বাইরে যাব, বাবা ঘরে এলো না এলো সেটা নয়, আমি আমার স্বাস্থ্য রক্ষার জন্য ধূম্রপান পরিত্যাগ করছি অথবা জর্দা আমি পরিত্যাগ করছি। হ্যাঁ, অথবা এরকম হতে পারে আমি পরিবারের কাউকে খুশি করার জন্য, নানা কারণ হতে পারে, ইকোনমিক্যাল হতে পারে, কিন্তু কারণটা মানে এটা একটা সাস্টেইনড কজ হতে হবে। এরকম কজ হলো যে আমি আধা ঘন্টা একটু প্রেশারে আছি, 1 ঘন্টা প্রেশারে আছি, এই কাজে আমি করব না। তো এই দুটো কথার মধ্যে দিয়ে আমি এই জায়গাটা কনক্লুড করতে চাই। সেটা প্রথমত হচ্ছে কি, আমাকে দেখতে হবে কেন আমি নেশা করছি, দ্বিতীয়ত দেখতে হবে যে আমি একটা কারণ খুঁজি, যখন আমি কেন নেশা করছি সেই কারণটাকে সলভ করার, তাহলে এটা খুব সহজ। এবং একবার যদি নেশাকে পরিত্যাগ করি, তার মনে রাখতে হবে আই উইল নট স্টার্ট ইট, মানে রিস্টার্ট হবে না। যদি রিস্টার্ট হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ভাবতে পারেন যে আর বলছেন 4 বার ধরে চেষ্টা করছে, আবার চেষ্টা করুন। সাধারণত 3 বারের বেশি টাইম লাগে না। এ নিয়ে কারোর যদি 4 বার লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার যদি উনি বন্ধ করতে পারেন তাহলে যেন উনি স্টার্ট না করেন। যদি বা স্টার্ট করেন, লেট হিম ট্রাই এগেইন। আরেকটা মানে প্রশ্নে আসবো আমি, মানে এখন যে বর্তমানে যে সিচুয়েশন চলছে, কোভিডের যে সিচুয়েশন, তো সেক্ষেত্রে এই যে নেশার ফলে কিন্তু অকালে প্রাণ ঝরে যাচ্ছে এবং চারিত্রিক দিকটাও কিন্তু নষ্ট হচ্ছে যদি দেখতে যায়। কিন্তু আজকে এই যে নেশার ফলে যে ইমিউনিটিও কমছে, তো সেক্ষেত্রে বর্তমানে যে করোনা সংক্রমণের যে প্রভাব, এই আবহাওয়া বুঝতে পেরেছি প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে করোনা যখন আমাদের এত বেশি পরিমাণে হচ্ছে, সেই ক্ষেত্রে টোব্যাকো বা নেশার যে প্রবণতাটা, এটা আমরা যেটা আলোচনা করলাম, সেখানে দেখা যায় যে নেশা বিশেষত দুটো নেশার কথা আমরা সবসময় আলোচনা করি, একটা তামাক আর মদের নেশা। তো আজকে যেহেতু ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, তামাকের ব্যাপারে আমরা কথা বলছি, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে নেশাটা কি হয় সাধারণত ভাবে, সেটা একটা স্লো এবং কন্টিনিউয়াস ক্ষতি করতে থাকে, স্লো এবং কন্টিনিউয়াস। তাহলে যার ফুসফুসের অবস্থা অলরেডি খারাপ, তার ক্ষেত্রে কিন্তু মানে স্মোক করতে করতে হয়তো ফুসফুসের অবস্থা অলরেডি খারাপ, তার ক্ষেত্রে যদি করোনা ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে যে সমস্যাটা বাড়বে, কারণ অর্গান অলরেডি নষ্ট হয়ে আছে। অতএব আমরা বলবো করোনার প্রসঙ্গেও, কোভিড-19 প্রসঙ্গেও যে তামাক বর্জন করার যে আমাদের যে WHO যে আহ্বানটা রয়েছে, সেটা সম্পূর্ণ ভ্যালিড এবং সম্পূর্ণভাবে পালনযোগ্য।
ডাক্তারবাবু, আমাদের সময় আজকে খুবই সংক্ষিপ্ত, তাই দুঃখিত, আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে। এবং আবারও বলে রাখবো যে সকলকে যে বিশ্ব তামাক মুক্ত দিবসকে সবাইকে সচেতন হওয়ার যে আহ্বান, যে প্রয়াস যে চলছে, সেটা যেন চালু থাকে আগামী দিনেও, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করব। নমস্কার। নমস্কার।